তথা উত্তর পূর্ব ভারতের মধ্যে এসআইটি অর্থাৎ শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি কিন্তু অত্যন্ত উজ্জ্বল একটি নাম। প্রচুর ছাত্রছাত্রীর কেরিয়ার কিন্তু এসআইটি থেকে গড়ে উঠেছে। আমরা এই বিষয়ে কথা বলবো এসআইটির যিনি ডিরেক্টর রয়েছেন প্রদোষ অধৈর্য, তার সঙ্গে। প্রদোষবাবু, প্রথমেই আপনাকে সিটিএনের তরফ থেকে অনেক ধন্যবাদ। আচ্ছা, এই যে আপনাদের যে এসআইটি রয়েছে এবং এটা নিয়ে কিন্তু উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রচুর একটা আলোচনার চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তো ছাত্রছাত্রীদের জন্য কি কি কোর্স এখানে পড়ানো হয় এটা যদি একটু বলেন। হ্যাঁ, আমাদের এই এসআইটি ক্যাম্পাসে শিলিগুড়িতে এখানে 5টা কলেজ আছে। প্রথমে এটা বলে নিই, 5টা কলেজ আছে। তার প্রথম কলেজটি বিটেক পড়ায় এবং এমবিএ পড়ায়, দ্বিতীয় কলেজটি এমসিএ পড়ায়, তৃতীয় কলেজটি পড়ায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, চতুর্থ কলেজ পড়ায় হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড কেটারিং টেকনোলজি, যেটি এআইসিটির 4 বছরের কোর্স, এআইসিটি অ্যাপ্রুভড। আর ফিফথ কলেজ সেটা হচ্ছে কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ। সেখানে বিবিএ পড়ানো হয়, বিসিএ পড়ানো হয়, ট্যুরস অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্ট পড়ানো হয়, হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয়, হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশনও পড়ানো হয়। এগুলো সবই 3 বছরের কোর্স। খালি ট্যুরস অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টটা 4 বছরের কোর্স। তো আমাদের এই বিটেকে 5টি আমাদের স্ট্রিম আছে: কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রিক্যাল, সিভিল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এটা ডিগ্রি কোর্সে। তেমনি টেকনিক্যাল এডুকেশন ডিপ্লোমা আছে, সেখানে আমাদের আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং। ছাত্রছাত্রীদের মধ্যে কোন কোর্স নিয়ে আগ্রহ সব থেকে বেশি, কি মনে হয়? হ্যাঁ, যদিও আপাত দৃষ্টিতে দেখুন, ছাত্রছাত্রীদের আগ্রহটা কিন্তু এই আগ্রহটা রিলেটিভ ব্যাপার। এদের কাছে যে ইনফরমেশন থাকে, যেমন এরা ভাবে যে তাদের রিলেটিভ বা তাদের আশেপাশের কেউ একটা পার্টিকুলার ব্রাঞ্চ নিয়ে পড়েছে, চাকরি করছে, সুতরাং আমিও সেটাতেই ভর্তি হই। এদের বায়াসনেসটা ওইরকমভাবে তৈরি হয়। বা বাবা মা বলে দিয়েছে তার বন্ধুবান্ধবের ছেলেমেয়েরা কোথায় চাকরি, কোন ব্রাঞ্চে পড়ে চাকরি পেয়েছে, বিদেশে আছে, এইগুলো ফ্যাক্টর হয়ে যায়, যদিও সেটা হওয়া উচিত না। এবং ছাত্রছাত্রীরা নিজেদের অ্যানালিসিস করে বা তাদের টিচারের হেল্প নিয়ে যদি নিজেরা ব্রাঞ্চ পড়ার ঠিক করে, তবে সেটাই সবচেয়ে ভালো হয়, যেটা তাদেরকে অনেক বেশি স্যাটিসফ্যাকশন দেয়। আমরা দেখেছি, যদিও এখন কম্পিউটার সায়েন্স, আইটি এটা নিয়ে পড়ার বেশি আগ্রহ, এবং তারপরেই আসে ইলেকট্রনিক্স নিয়ে পড়ার আগ্রহ ছাত্রছাত্রীদের। এবং কোর ব্রাঞ্চের যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার আগ্রহটা আপাত দৃষ্টিতে মনে হয় কম। অনেকগুলো কারণ আছে। কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা হয়তো ভাবে যে যেহেতু এখন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নেই, সেহেতু কোর সেক্টরে পড়বে না, বা কম্পিউটার সায়েন্সে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্ট অনেক বেশি, সেই জন্য সেখানে চাকরি পাওয়াটা অনেক সহজ, সেই জন্যে তারা এই দিকে বেশি আগ্রহী হয়। কিন্তু ব্যাপারটা সবাইকার কাছে পড়াশোনাটা হয়ে গেছে চাকরি নির্ভর, নলেজ নির্ভর নয়। সেই জন্য এবং বেসিক কতগুলো কোর সেক্টরে করতে গেলে কতগুলো ফাউন্ডেশন ভালো দরকার হয়। যেমন ইলেকট্রিক্যাল করতে গেলে তাদেরকে ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং থাকা দরকার, যেটা অন্য কোনো ব্রাঞ্চে এতটা লাগে না। সেই রকম যেমন কম্পিউটার সায়েন্স, আইটিতে অনেক ছেলে মেয়ে ভর্তি হয়ে যায় এই চাকরির কথা ভেবে, কিন্তু পরে তারাও কিন্তু ফ্রাস্ট্রেটেড হতে পারে এই জন্যে যে অ্যাকচুয়ালি তাদের তো কোনো নলেজ নেই যে পড়তে এসে প্রোগ্রামিংয়ের কতটা প্রোগ্রামিং করতে হবে, এবং প্রোগ্রামিংয়ের এফিসিয়েন্সি ডিপেন্ড করে তার লজিক্যাল এবিলিটির উপরে। সেটা তো তারা তাদের সম্বন্ধে অ্যানালিসিস কখনোই করেনি বা বোঝে না। সেই জন্যেই যদি তারা টিচারদের হেল্প নেয়, যেটা 11-12 অবধি যে টিচাররা তাদেরকে হ্যান্ডেল করেছে, তাহলে সেই অ্যাডভাইসটা নিয়েই যদি ব্রাঞ্চটা সিলেকশন করে, আমার মনে হয় ভালো হয়। আচ্ছা, অন্যান্য বারের তুলনায় এবারের কি পরিস্থিতিটা অন্যরকম মনে হচ্ছে? এবং পাশাপাশি যে করোনা আবহ চলছে, স্কুল টুল সব বন্ধ ছিল, কলেজও বন্ধ, কাজে এই পরিস্থিতি আপনি কী করে পঠন পাঠন ব্যবস্থাটা এগিয়ে নিয়ে যাচ্ছে? ডেফিনেটলি এবছরের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা রকম আগের বছরের থেকে, কারণ কেউই আসছে না ক্যাম্পাসে, সবই ডিপেন্ড করছে রিমোটে। যেমন পড়াশোনা থেকে আরম্ভ করে প্লেসমেন্ট থেকে আরম্ভ করে অ্যাডমিশন সবই রিমোটেই হচ্ছে, যার জন্য এবছরের পরিস্থিতি সত্যিই আলাদা রকম।
এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীর অভিজ্ঞতায় কি বা কীরকম, বা শিক্ষাকর্মী বা শিক্ষার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই বা কীভাবে কাজ করে যাচ্ছেন এই কোভিড পরিস্থিতি? দেখুন, এবারের যদিও আমাদের কোভিড পরিস্থিতিতে আমাদের সব কিছুই চালিয়ে নিয়ে যেতে হচ্ছে রিমোটে, সেখানে আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণভাবে বিভিন্ন রকম টেকনোলজি হেল্প নিয়ে আমরা পঠন পাঠন চালু রেখেছি। টিচিং লার্নিং প্রসেস চলছে, কিন্তু বিভিন্ন প্ল্যাটফর্ম ইউজ করে। কিন্তু এখানে যেটা মেইন ড্রব্যাক, ছেলেরা, আমরা তো আমাদের তরফ থেকে টিচিং লার্নিং প্রসেস চালু রেখেছি, কিন্তু রিসিভিং এন্ডে যে ছেলেরা আছে, স্টুডেন্ট, তাদের কাছে যদি ইন্টারনেট ফেসিলিটি না থাকে সেরকমভাবে, তাদের কাছে কানেক্টিভিটি যদি না থাকে, তাহলে এইটা সাকসেসফুল সেরকমভাবে হচ্ছে না বা হবেও না। কারণ তারা অনেকগুলো ফ্যাক্টর আছে, যেমন প্রথম কথা হচ্ছে কানেক্টিভিটি বেশিরভাগ জায়গাতেই নেই আমাদের এই রিজিয়নে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমি সারাদিনে 4টে ক্লাস করলে একটা ক্লাসেই চলে যায় অনেক ডেটা, ফলে তার ইন্টারনেট যে প্যাকেজ আছে সেটা হয়তো একটা কি 1.5টা ক্লাস করেই শেষ হয়ে যায়, ফলে সে আর করতে পারে না। সুতরাং তাদের ক্ষেত্রেও এটা একটা বার্ডেন হয়েছে, এবং সেটা তো আমরা কিছুভাবেই পুষিয়ে দিতে পারি না। কিন্তু সেক্ষেত্রে আমরা করছি কি, যে আমরা ভিডিও না চালু রেখে আমরা বিভিন্ন টেক্সট ফাইল হিসেবে লেসনগুলো ওদেরকে পাঠিয়ে দিচ্ছি। ওরা সেগুলো পড়ে আমাদেরকে, আমরা যে টেস্ট নিচ্ছি সেটা রিপ্লাই দিচ্ছে ওই টেস্টের থ্রু দিয়ে। ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা এইটাই, তারাও বলছে যে আমাদের কানেক্টিভিটি নেই, আমরা ক্লাসে ঢুকছি কিন্তু ক্লাসটা কন্টিনিউ করতে পারছি না, অনেক সময় সাউন্ড শুনতে পাচ্ছি না, অনেক সময় পিকচার দেখতে পাচ্ছি না, মানে ভিডিও পাচ্ছি না। একটা জিনিস জানতে খুব ইচ্ছে হচ্ছে, এই যে আপনি বললেন যে অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে, তাহলে ল্যাবগুলো চলছে কীভাবে জানার খুব ইচ্ছা। হ্যাঁ, ল্যাবগুলো আমরা অনলাইনে, দেখুন সব ব্রাঞ্চের নয়, কিছু ব্রাঞ্চের ভার্চুয়াল ল্যাব হয়ে গেছে, যেগুলো ছেলেমেয়েদিকে আমরা অলরেডি দিয়ে দিয়েছি যে বিগিনিং অফ দি প্যান্ডেমিক, এবং তারা ঘরে বসেই সেই ল্যাবগুলো করতে পারে। সেগুলো হচ্ছে ভার্চুয়াল ল্যাব, বিভিন্ন আইটিস এগুলো ডেভেলপ করেছে, কিন্তু সব ব্রাঞ্চের হয়নি। যেমন প্রথম কথা, কম্পিউটার সায়েন্সের নেই, কিন্তু কম্পিউটার সায়েন্সের ল্যাব করানোটা অনলাইনে অনেক সুবিধে, সেরকম ইলেকট্রিক্যালে কিন্তু সুবিধে নয়। কিন্তু ইলেকট্রিক্যালের ভার্চুয়াল ল্যাব অনেক আছে, কিন্তু সব তো কাভার করতে পারেনি। সুতরাং সেই ল্যাবগুলো, যে প্রবলেমগুলো হচ্ছে, আমরা সেগুলো ল্যাবে ওই ক্যামেরা দিয়ে ওদেরকে লাইভ দেখাচ্ছি, এইভাবে করা যা হয় এক্সপেরিমেন্টটা তোমরা দেখে নাও। কিন্তু যখন আসবে, যখন ফিজিক্যাল মোডে আসবো, সে 7 দিনে সব ল্যাবগুলোই করা হয়ে যাবে। কিন্তু ওদেরকে ল্যাবের প্রত্যেকটা এক্সপেরিমেন্টের আইডিয়া দেওয়া হচ্ছে অনলাইনে, যাতে ওরা যখন ফিজিক্যাল মোডে আসবে তখন খুব কম সময়, একদিনে হয়তো 3-4টে টেস্ট করে নিতে পারবে। আচ্ছা ভিক্টর সাহেব, এই যে বর্তমান যে পরিস্থিতি, অর্থাৎ করোনা আবহ, এই পরিস্থিতির বিচারে এবার অ্যাডমিশন কীরকম হবে? কিন্তু ওভারঅল অ্যাডমিশন মোটামুটি ভালোই হয়েছে। আমাদের যা সিট ক্যাপাসিটি, তার মোর দেন নিয়ার অ্যাবাউট 60% আমাদের অ্যাডমিশন হয়েছে। কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চে অ্যাডমিশনটা তাও এটা নিয়ার অ্যাবাউট 40-45% হয়েছে। তো যা পরিস্থিতি, কারণ কেউ তো আসছে না, অনেকে ভাবছে যে এবছর ড্রপ করবে, নানা রকম ফ্যাক্টর আছে যেটা আমরা অ্যাসিউম করছি, আমরা জানি না এক্স্যাক্টলি। তবে এবার দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং এডুকেশনের প্রতি ইন্টারেস্টটা ছাত্রছাত্রীদের কম। অন্য যে কোনো কলেজে অ্যাডমিশনই খুবই খারাপ হয়েছে, কিন্তু আমাদের কলেজে ওভারঅল অ্যাডমিশন খুব ভালো হয়েছে। আমরা জানি যে জয়েন্ট এন্ট্রান্সের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটা শেষ হয়ে গেছে, তো এই পরিস্থিতি যদি কেউ আবার নতুন করে ভর্তি হতে চায়, সেক্ষেত্রে কী করণীয়, কী করা উচিত, আপনার কী পরামর্শ? দেখুন, জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং শেষ হয়ে গেছে, কিন্তু আমরা আশা করছি প্রত্যেক বছরের মতো এবার ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন থেকে আমাদের অ্যাডমিশনটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে, এবং সেই নোটিফিকেশন হওয়ার পরে ছাত্রছাত্রীরা যাদের জয়েন্ট এন্ট্রান্সের র্যাঙ্ক আছে এবং যাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সে 45% অ্যান্ড অ্যাবাভ আছে, তারা ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, এবং সেই প্রক্রিয়াটা হয়তো নোটিফিকেশনের পরেই চালু হবে। সুতরাং এইটা একটা সুযোগ যা তাদের ক্ষেত্রে, যারা বিভিন্ন কারণে অ্যাডমিশনটা নিতে পারেনি এখনো পর্যন্ত, তারা এই অ্যাডমিশনটা ইউজ করতে পারবে।
এই স্কোপটা। বর্তমানে এই পরিস্থিতি ট্রেনিং এবং প্লেসমেন্ট সম্পর্কে একটু বলুন। এই পরিস্থিতিতে ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অ্যাক্টিভিটি আমরা অনলাইনেই চালু রেখেছি এবং আমার মনে হয় প্যান্ডামিক ইজ এ বুম ফর আস বিকজ লট অফ স্টুডেন্টস আর এবল টু অ্যাটেন্ড প্লেসমেন্ট ড্রাইভস, কারণ আমাদের এটা রিমোট লোকেশন হওয়ার জন্য কলকাতায় যে সেন্ট্রালাইজড প্লেসমেন্টে বসা অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, যেমন অনেক ছেলের থাকার জায়গা নেই, রিজার্ভেশন পাওয়ার প্রবলেম হয়, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ঘরে বসেই সবাই ইন্টারভিউ দিতে পারছে। এটা একটা বিরাট স্কোপ। এবং শুধু তাই নয়, আমাদের ইন্টার্নশিপ অনেক অনলাইনে হয়েছে, অনেকেই বাড়ি মিনিমাম 2000 থেকে 7000 অবধি অনেকেই আর্ন করেছে পার মান্থ ইন্টার্নশিপ, অনলাইন ইন্টার্নশিপে। এটাও একটা স্কোপ। আর তাছাড়া দেখুন, যারা ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্টে বিভিন্ন স্টুডেন্টের 3টে সেগমেন্ট থাকে। একটা হচ্ছে যারা হায়ার এডুকেশনে যাবে, সেকেন্ড হচ্ছে যারা চাকরি করতে যাবে, আর থার্ড আর একটা গ্রুপ থাকে যেটাকে আমরা রিসেন্টলি আরম্ভ করেছি নার্চার করার, সেটা হচ্ছে যাদের বাড়িতে পৈতৃক আছে, ব্যবসা আছে, বা যারা ভাবছেন কোনো ইনোভেটিভ আইডিয়া আছে যেটাকে এক্সপ্লোর করা। সেই জন্য আমরা একটা বিজনেস ইনকিউবেশন সেন্টার করেছি উইথ দি হেল্প অফ সেন্ট্রাল গভর্নমেন্টস এমএসএমই ডিপার্টমেন্ট। তো সেখানে এক একটা প্রজেক্ট যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে 15 lakhs গভর্নমেন্ট দেবে সেই প্রজেক্টটা করার জন্য, এবং আমাদের ইনস্টিটিউটকে দেবে 1 কোটি টাকা বিভিন্ন ইকুইপমেন্টস কেনার জন্য। তো ইনিশিয়ালি আমরা স্টার্ট করার পরেই প্যান্ডামিক শুরু হয়ে যায়, আমরা 10খানা প্রজেক্ট সাবমিট করেছি, স্টুডেন্টদের প্রজেক্ট কিন্তু, এবং আশা করছি 7-8টা প্রজেক্ট আমরা পাবো। সুতরাং এইটা একটা স্কোপ, এবং শুধু এমএসএমই আমাদের ছাত্রদের জন্য নয়, এই সারাউন্ডিং যে কোনো কলেজের ছাত্রছাত্রীরা, ইভেন এক্সিস্টিং এন্টারপ্রেনিয়ররাও এখানে পার্টিসিপেট করতে পারে উইথ নিউ ইনোভেটিভ কমার্শিয়াল আইডিয়া। ইনোভেটিভ আইডিয়া, কিন্তু সেটা কমার্শিয়ালাইজেশন হবে, তার প্রসপেক্ট থাকা চাই, যেটা আমরা বুঝিয়ে দেবো যে কিভাবে করতে হবে, ক্যাশ ফ্লো কীরকমভাবে আসবে, সার্ভে কীরকমভাবে করবে, এগুলো সব আমরাই সব ইনপুটস দেবো, এবং ডিফারেন্ট স্কিম কী কী আছে সেগুলো আমরা বলে দেবো, কোন স্কিমে কীভাবে প্রসিডিওর অ্যাপ্লাই করার, সবই অনলাইনে, কিন্তু আমরা সেটা বলে দেবো। আবার এখানে আরেকটা আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসে, যেমন ধরুন আপনার একটা ইনোভেটিভ আইডিয়া আছে, সেটা আমি ইউজ করে ফেললাম, সেটাকে প্রোটেক্ট করার জন্যে আমরা ওই ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের থ্রু দিয়ে অ্যাপ্লাই করে প্রজেক্টটা সাবমিট করতে পারি। সেখানে আপনার প্রজেক্টকে কি ইউজ করতে পারেন না, আপনার আইডিয়াকে, সেটা ইউজ করতে গেলে আপনাকে টাকা দিতে হবে, যে ইউজ করবে পারমিশন নিয়ে করবে। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস। তো এটা একটা হিউজ স্কোপ ছাত্রদের জন্যে। অনেক ছাত্রকেই দেখেছি ফার্স্ট ইয়ার থেকেই নানা রকম চিন্তাভাবনা আলাদা রকম থাকে, সবাই তো একরকম নয়। আবার অনেকের বাবার বিজনেস আছে যারা সেটাকে এক্সপান্ড করতে চায়, মানে ইনোভেটিভ ওয়েতে কিছু অ্যাড করতে চায়, যেটা আরও ভালো করার জন্য, এনহ্যান্স করার জন্য। তো এইটা একটা বিশাল স্কোপ আমাদের যেমন আমরা বললাম এমএসসি নিলে, আমি ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আমাকে নিয়ে গিয়েছিল সিকিমে, সেখানে আমি দেখেছি, দেখুন এখানে অনেকটি ইন্ডাস্ট্রি আছে, অনেক ফ্রুট ইন্ডাস্ট্রি আছে, প্রসেসিং ইন্ডাস্ট্রি আছে, কারণ আমাদের এখানে ন্যাচারাল ফ্রুটস কিছু আছে, যেমন অরেঞ্জ আছে, তেমনি আছে পাইনঅ্যাপল আছে। এইগুলো সিকিমে আমি যখন গেছিলাম, সেখানে সিকিম গভর্নমেন্টের মিনিস্টাররাও ছিলেন, ওনারা বিভিন্ন স্কিম নিয়ে বলছে লোন দেওয়ার ব্যাপারে, কিন্তু আমি যখন এমএসএমই নিয়ে পরে বললাম যে এগুলো গ্র্যান্ট, কোনো লোন নয়, তখন সবাই কিন্তু চলে এলো, অনেক কলেজের ছেলেমেয়েরা, ইভেন এন্টারপ্রেনিয়ররা এবং মহিলা এন্টারপ্রেনিয়ররা এগিয়ে এসেছিলেন, এবং ওনাদের প্রবলেম ছিল যে আমরা হাতে প্রসেস করি, ডিটার ফ্লেভার থাকে না। তো আমাদের একটা স্কিম ছিল এমএসএমই, যে যদি 8-10 জন এন্টারপ্রেনিয়র এরকম যোগ হয়ে যায়, তাহলে তাদের জন্য একটা প্রসেসিং ইউনিট এমএসএমই করে দেবে, ওরা খালি ওন করবে এবং অপারেট করবে, ওদের কন্ট্রিবিউশন কিছু দরকার নেই। এটা একটা পার্ট, এটা আমি বলতে ভুলে গেছিলাম। দ্বিতীয় কথা, ইকো ট্যুরিজম নিয়ে যেমন আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি, ঘুরে বেড়াচ্ছিও, প্যান্ডেমিকের জন্য আটকে গেছি। আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে, আমাদের ইলেকট্রিক্যালের নন কনভেনশনাল এনার্জি নিয়ে সিকিমের বিভিন্ন পার্টে কাজ করার একটা আমরা
ইচ্ছে প্রকাশ করেছি এবং সিকিম গভর্নমেন্ট থেকে একটা গ্রিন সিগন্যাল পেয়েছি এবং আমরা এটা নিয়ে মুভ করবো বিভিন্ন হোমস্টেতে নন কনভেনশনাল এনার্জি নিয়ে কাজ করব বলে, এবং তার সাথে সাথে ট্যুরিজম নিয়েও তার সাথে অ্যাড করব, এইটা আমাদের মোটিভ। আমরা এতক্ষণ কথা বলছিলাম এসআইটি ডিরেক্টর প্রদোষবাবুর সঙ্গে, তার সঙ্গে কথা বলে কিন্তু অনেকটাই জেনে নেওয়ার চেষ্টা করলাম। এখন আমরা টেকনো ইন্ডিয়া গ্রুপের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ভাস্কর রায়, আমরা ভাস্করবাবুর কাছে কিন্তু বাকিটা জেনে নেওয়ার চেষ্টা করবো। আচ্ছা ভাস্কর, প্রথমেই যে প্রশ্নটা সেটা হচ্ছে বিটেক ইঞ্জিনিয়ারিং ছাড়া আর কি কি কোর্স পড়ানো হয়? ডিরেক্টর স্যার আপনাদের অলরেডি বললেন যে এখানে আমাদের 5টা কলেজ আছে। তো বিটেকটা হচ্ছে একটা কোর কলেজ, যেটা কিনা আমাদের বিটেক ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়, তার সঙ্গে এমবিএ। এছাড়া ডিপ্লোমা কলেজ আছে, এমসিএ আছে, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি আছে, আর একটা কলেজ যেটা আছে সেটা হচ্ছে কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ। তো এর আন্ডারে আমাদের যেমন বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, বিবিএ, বিসিএ অ্যান্ড বিটিটিএম মানে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট পড়ানো হয়। আর এছাড়া আছে বিএইচএইচএ, ব্যাচেলার ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো বিটিটিএম মানে ব্যাচেলার ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বাদ দিয়ে সবগুলোই 3 বছরের কোর্স, আর বিটিটিএমটা হচ্ছে 4 বছরের কোর্স। তো এছাড়া আছে ডিপ্লোমা কলেজও আছে, আমি বললাম। তো এটা সামগ্রিকভাবে একটা কম্পোজিট ক্যাম্পাস বলা যেতে পারে। এখানে সব রকমের পঠন পাঠন হয় এবং নন ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট সব রকমের পড়াশোনা এখানে করানো হয়। হ্যাঁ ভাস্কর, ম্যানেজমেন্ট কোর্সের মধ্যে কোন কোর্সের প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ সবচেয়ে বেশি, কি বলবেন? ম্যানেজমেন্ট বলতে গেলে আমাদের এখানে এমবিএ তে ছাত্রছাত্রীর অসম্ভব আগ্রহ। এছাড়া বিবিএ, বিসিএ এবং এইচএমসিটি যেটা হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি, বিএইচএইচএ হোটেল ম্যানেজমেন্টের কোর্সগুলোতেও ছাত্রছাত্রীদের, যেগুলো সার্ভিস ওরিয়েন্টেড যে ম্যানেজমেন্ট কোর্সগুলো আছে সেগুলোতেও ছাত্রছাত্রীদের খুবই আগ্রহ। আমাদের এখানে মূলত 2টো পোস্ট গ্রাজুয়েট কোর্স করানো হয়, একটা হচ্ছে এমবিএ মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর একটা হচ্ছে এমসিএ, এটাকে বলা হয় মাস্টার্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস। এই দুটোই পোস্ট গ্রাজুয়েট কোর্স করানো হয় এখানে। পোস্ট গ্রাজুয়েটের যে কোর্সগুলো রয়েছে তার প্রতি ছাত্রছাত্রীর আগ্রহ কীরকম? দেখুন, পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোর প্রতি ছাত্রছাত্রীদের তো আগ্রহ যথেষ্ট আছে। এখানে এটাকে 2টো ভাগে ভাগ করতে হবে। একটা যারা কিনা বিবিএ, বিসিএ, যারা কিনা গ্র্যাজুয়েশন লেভেলে কোর্স করছে, তারা সবসময়তেই চায় যে ফার্দার প্রোগ্রেশন করার জন্য, হায়ার স্টাডিজের জন্য তারা পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোকে তারা প্রেফার করছে, সেটা এমবিএ হোক, এমসিএ হোক ইত্যাদি ব্যাপারটা। এছাড়াও যারা আছে, প্রচুর ক্যান্ডিডেট আছে যারা কিনা বিভিন্ন সংস্থায় চাকরি করছে, তারা তাদের কেরিয়ার প্রোগ্রেশনের জন্য এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোতেও ভর্তি হচ্ছে এবং এই পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলো করার পরে তাদের কেরিয়ার প্রোগ্রেশন হচ্ছে। সুতরাং সেখান থেকেও একটা বিরাট চাঙ্ক আমরা স্টুডেন্টস পাচ্ছি যারা আগ্রহী। আর এছাড়া পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোতে আগ্রহের একটা বিশেষ কারণ হচ্ছে যে এরা কোর্স চলাকালীন এরা ইনহাউস বিভিন্ন ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছে বিভিন্ন কোম্পানির মাধ্যমে, এবং বিশেষ করে এমসিএতে আমাদের উইদিন দ্য ক্যাম্পাস আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থা আছে, এবং যেগুলো প্রপারলি সাকসেসফুলি কমপ্লিট করার পরে তারা সেই সমস্ত কোম্পানিগুলোতে অ্যাবজর্বও হয়ে যাচ্ছে। সুতরাং এটাও একটা বিরাট বড় একটা অ্যাট্রাকশন ফর দ্য স্টুডেন্টস। সুতরাং সেই দিক থেকে পোস্ট গ্রাজুয়েশন কোর্সগুলোতে আগ্রহ যথেষ্ট পরিমাণে রয়েছে, আমি বলবো। আমরা জানি AICTE অ্যাপ্রুভড হোটেল ম্যানেজমেন্ট কোর্স শুধুমাত্র আপনাদের এখানে করানো হয় এবং প্লেসমেন্ট 100%। তো এটা নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, এটা আপনি ঠিকই শুনেছেন বা ঠিকই জানেন যে আমাদের হোল নর্থ বেঙ্গলে AICTE অ্যাপ্রুভড 4 বছরের যে হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি কোর্স এখানেই পড়ানো হয়, এবং এর 100% প্লেসমেন্ট। এবং প্লেসমেন্ট কিন্তু রাইট ফ্রম ওবেরয় গ্রুপ থেকে আরম্ভ করে তাজ গ্রুপ, লীলা গ্রুপ, এবং এছাড়া যতগুলো বড় বড় ক্রুইজ আছে থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, অনেকে ভালো ভালো ছেলেরা বিভিন্ন ক্রুইজেও গেছে, এবং সেই হিসাবে এখানকার ছেলেমেয়েরা এই হোটেল ম্যানেজমেন্ট কোর্স পড়ার পরে খুবই লুক্রেটিভ তাদের কেরিয়ার সুযোগ পাচ্ছে। এটা, এবং 2 নম্বর কথা হচ্ছে কোভিড বাতাবরণে যখন বলা হচ্ছে যে না হোটেল ম্যানেজমেন্ট কোর্সগুলো সব বন্ধ হয়ে গেছে, এখন চতুর্দিকে যেহেতু সার্ভিস ইন্ডাস্ট্রি ভীষণভাবে মানে নোজ ড্রাইভ করেছে একে বলা যায় আর কি, কিন্তু তা সত্ত্বেও বলবো যে যদি কোনো ইন্ডাস্ট্রি বাউন্স ব্যাক করে তাহলে কিন্তু এই হোটেল ইন্ডাস্ট্রি বাউন্স ব্যাক করবে, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাউন্স ব্যাক করবে, কারণ মানুষ 2 বছর ধরে ঘরবন্দি হয়ে থাকবে,
তারপরে যেটাতে সবচাইতে বেশি আগ্রহী হবে সেগুলো কিন্তু এইসব সেক্টরে আগ্রহী হবে এবং এইসব সেক্টরে চাকরির স্কোপ সবচেয়ে বেশি থাকবে। সিকিম এবং নর্থ বেঙ্গল মানে পর্যটন, তো পর্যটন বা ট্যুরিজমের ক্ষেত্রে আপনাদের কোর্সের কি ভবিষ্যৎ, কি মনে হয়? দেখুন, অ্যাকচুয়ালি তো মোটামুটি ইস্টার্ন ইন্ডিয়ায় যদি এপি সেন্টার অফ ট্যুরিজম বলা হয় তাহলে ডেফিনেটলি সিকিম এবং নর্থ বেঙ্গল এবং ডুয়ার্সকে কেন্দ্র করে যে ট্যুরিজম সার্কিটটা ক্রিয়েট হয়েছে এটা খুবই পটেনশিয়াল এবং গত 2 দশক ধরে অসম্ভব রকমের ফিনোমিনাল গ্রোথ হয়েছে এই ডুয়ার্স, সিকিম এবং নর্থ বেঙ্গল, আমাদের দার্জিলিং যে হিল আছে বা ইস্ট অফ নেপাল, এই টোটাল সার্কিটটাতে অসম্ভব গ্রোথ হয়েছে এবং প্রচুর পরিমাণে ট্যুরিজম মুভমেন্ট বেড়েছে। এখানে হোমস্টে হয়েছে, প্রচুর হোমস্টে, এবং তারা কিনা প্রত্যেকে অ্যাকচুয়ালি এখন ট্যুরিজমটাকে না বিভিন্ন সেক্টরে ভাগ করে দেওয়া হয়েছে। রুরাল ট্যুরিজম আছে, ওয়েডিং ডেস্টিনেশন ট্যুরিজম আছে, মেডিকেল ট্যুরিজম আছে, তেমনি করে আপনার কমিউনিটি ট্যুরিজম আছে। তো সেক্ষেত্রে আমাদের এই কোর্সগুলো পড়ার পরে এখানে যেহেতু এখানে লোকাল একটা ইনটেক তো আছেই, লোকাল ডিমান্ড তো থাকবেই, কিন্তু সারা পৃথিবীতে কিন্তু ট্যুরিজমের যে ডিমান্ড আছে আমাদের এই কোর্সগুলো সঙ্গে তার কম্প্যাটেবিলিটি আছে এবং এরা আমাদের ছাত্রছাত্রীরা পৃথিবীর যে কোনো জায়গাতে যেখানে ট্যুরিজম অ্যাক্টিভিটি আছে সেখানে তারা কম্প্যাটেবল হতে পারবে, অসুবিধা কিছু নেই। কোভিড পরিস্থিতিতে অ্যাকচুয়ালি দেখুন ব্যাপারটা হচ্ছে প্রত্যেকেই প্রথমে ব্যাপারটা একটা কনফিউজিং স্টেজে ছিল, তারপর থেকে সবাই প্রত্যেকেই এটাকে অ্যাডাপ্ট করে নিয়েছে এবং ভার্চুয়াল ক্লাসেস, অনলাইন লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটাকে রিভ্যাম্প করানো হয়েছে এবং মূলত অনলাইন ক্লাসই হচ্ছে, যেহেতু এটা তো সরকারের একটা নির্দেশিকাতে সমস্ত পঠন পাঠন ফিজিক্যাল ক্লাসরুম তো বন্ধ রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের ফুল ফ্লেগেই ভার্চুয়াল ক্লাসেস হচ্ছে, অনলাইন টিচিং লার্নিং প্রসেসটা রয়েছে, অসুবিধা কিছু নেই। যেভাবে 8-5টা এডুকেশন ইনস্টিটিউশনস চলছে তার থেকে বড় একটু এগিয়ে আছে আমরা বলতে পারি। এবং আমাদের নিজস্ব একটা এলএমএস পোর্টাল আছে, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম পোর্টাল আছে, তার সঙ্গেও কিছু যেগুলো ওপেন সোর্সেস পোর্টাল আছে, যেমন গুগল মিট আছে, জুম আছে, এগুলোকে এমবেডেড করে দিয়ে আমাদের টোটাল ব্যাপারটাকে যাতে আরও এফিসিয়েন্ট হয়, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটা, টিচিং মেকানিজমটা যাতে আরও বেশি এফেক্টিভ হয়, সেগুলো চিন্তাভাবনা করে কন্টিনিউয়াসলি এর উপরে কাজ করা হচ্ছে এবং মোটামুটি স্টুডেন্টস এবং টিচার উভয়ের ফিডব্যাকই খুব ভালো। এক্ষেত্রে ছাত্রছাত্রী এবং যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের অভিজ্ঞতা কীরকম, এটা যদি একটু বলেন। হ্যাঁ, দেখুন, একটা কথা আমাদের ডিরেক্টর স্যার বলছিলেন যে অ্যাকচুয়ালি এটা দুটো ব্যাপার হয়। একটা ব্যাপার হচ্ছে লজিস্টিক সাপোর্ট, একটা হচ্ছে আপনার অ্যাভেলেবিলিটি অফ দ্য গ্যাজেটস। এখন যেটা ঘটনাটা হচ্ছে যে সব জায়গাতে যে গ্যাজেটস যে প্রপার স্মার্টফোন আছে, ঠিক আছে, স্মার্টফোন থাকলে যে তার যে প্রপার ইউটিলাইজেশন হতে পারছে না বিকজ অফ দ্য নেটওয়ার্ক প্রবলেম, ডিরেক্টর স্যার বললেন যেটা। এবং সেক্ষেত্রে এটা তো একটা ডিটারেন্ট ফ্যাক্টর, ডেফিনেটলি এটা একটা অত্যন্ত প্রতিকূলতা এবং আমাদের এটা স্কুল লেভেলেও দেখছি হচ্ছে এবং কলেজ লেভেলেও হচ্ছে, কারণ সব স্টুডেন্টসই তো বড় বড় আরবান সিটিতে থাকে না, তারা বিভিন্ন রিমোট এরিয়া থেকে তারা এখানে পড়তে আসে। কোভিড পরিস্থিতিতে তারা যে যার নিজের নেটিভ প্লেসে ফিরে গেছে, সেখান থেকে তারা হয়তো যথাযথভাবে পার্টিসিপেশন করতে একটা অসুবিধা হচ্ছে এবং এটা একটা বিরাট বড়, উই আর রিয়েলি কনসার্ন অ্যাবাউট ইট, যে প্রত্যেকে এই ভার্চুয়াল ক্লাসের সুযোগটা ঠিকমতো পাচ্ছে কিনা। কিন্তু এগুলো যতটা পারা যায় এলিমিনেট করে আমরা এগিয়ে চলেছি। একটা দরকার হলে আমরা কি করছি, এটাকে হোয়াটসঅ্যাপ মাধ্যমে আমরা এটাকে প্রোপাগেট করছি, যাতে করে অফলাইনে ওইগুলোকে করা যায়, ট্রান্সমিট করা যায় এবং তাদেরকে পড়ানো যায়, কারণ সবসময় অনলাইন সেন্ট্রিক ক্লাসগুলো সম্ভব হয়ে উঠছে না। তো এটা একটা মিক্সড রিয়াকশনস এটা আছে। তো মোটামুটি ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ গুড, কারণ দিস ইজ এ চ্যালেঞ্জিং সিচুয়েশন, প্যান্ডেমিক সিচুয়েশন। তো আমার মনে হয় আমরা কেউই, আমি কেন, আমার আগের 4 পুরুষ হয়তো এরকম সিচুয়েশন দেখেনি। তো এটা একটা অদ্ভুত, একটা আনপ্রেসিডেন্টেড প্যান্ডেমিক সিচুয়েশন। তো আমাদেরকে তো মানব সভ্যতা তো থেমে থাকেনি কোনোদিন, মানব সভ্যতা এগোবেই। তো সুতরাং আমাদেরকে এখানেও এগোতে হচ্ছে, এই সিচুয়েশনকে সাথে করেই এগোতে হবে। এই যে করোনা আবহ চলছে, অনেক স্কুলেই তো ক্লাস টাস বন্ধ, তো এই পরিস্থিতিতে ভর্তিটা কিরকম হলো এবার? একটা কথা দেখুন, ব্যাপারটা হচ্ছে শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমি একটু গর্বের সঙ্গেই বলে থাকি সবসময়তে যে গত 21 বছর ধরে আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পেরেছি এবং মোটামুটি
আপনি ধরে রাখতে পারেন যে মালদা থেকে অলমোস্ট আসাম বর্ডার অবধি এই যে যদি এই জিওগ্রাফিক রিজিয়নটা চিন্তা করেন এবং এর সঙ্গে যদি আপনি ইস্ট অফ বিহার, ইস্ট অফ নেপাল, দেন সিকিম, দার্জিলিং টোটাল হিল এরিয়া, ডুয়ার্স এবং লোয়ার আসাম, এই বিস্তীর্ণ যদি একটা হিন্টারল্যান্ডকে আপনি চিন্তা করেন, এসআইটি ইজ এ নেম। শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে সমর্থ হয়েছে এতদিন ধরে, এবং যার জন্য আমাদের ভর্তিটা মোটামুটি খুব একটা কিন্তু মানে নিরাশার কারণ হয়ে দাঁড়ায় না। এবছরেও আমাদের ভর্তি যথেষ্ট ভালো হয়েছে, উই আর কোয়াইট অপটিমিস্টিক। যদি আগামী এক সপ্তাহের মধ্যে যদি কখনো ডিসেন্ট্রালাইজড নোটিফিকেশনটা আসে, যেটা কিনা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন থেকে হয়, তাহলে হয়তো ভর্তিটা আরও কিছু হবে। কিন্তু আপাতত এখন অবধি যা আছে ভর্তি আমাদের যথেষ্ট কোয়াইট স্যাটিসফ্যাক্টরি। এই যে কোভিড পরিস্থিতিতে ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা কেন আপনাদের কলেজকে পছন্দ করবে, এটা জানার খুব ইচ্ছা হচ্ছে। দেখুন, এটাকে যদি আমি পরিষ্কার বলতে গেলে, এসআইটি কলেজটা শহর থেকে একটু দূরে, 1 নম্বর। 2 নম্বর, এসআইটি কলেজটা একটা প্রকৃতির কোলে, চতুর্দিকে এরকম খোলামেলা ক্যাম্পাস, পশ্চিমবঙ্গ কেন পূর্ব ভারতে খুব কম আছে। এবং 3 নম্বর, কোভিড প্রোটোকল মেটিকিউলাসলি এখানে আমরা মেনটেন করছি, এবং এটাও একটা কারণ হতে পারে আজকের দিনে প্যারেন্টসরা যেহেতু চিন্তিত। সুতরাং এবং এই প্রকৃতির কোলে এত সুন্দর কলেজ এবং এত বেঞ্চমার্ক আমরা মেনটেন করছি, এত কোয়ালিটি এডুকেশন মেনটেন করছি, সুতরাং সেই হিসাবে আমি বলবো যে ছাত্রছাত্রী এবং ছাত্রছাত্রীদের গার্জেন অবশ্যই সবসময়তে অ্যাট্রাক্টেড হবেন এসআইটিতে ভর্তি করার জন্য। আমরা কথা বলছিলাম এসআইটির যিনি ডিরেক্টর রয়েছেন প্রদোষবাবু এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন ভাস্কর রায়, এবং তারা কিন্তু একটা কথা পরিষ্কার জানালেন যে টেকনো ইন্ডিয়া গ্রুপের যে স্কুল এবং কলেজগুলি রয়েছে, তাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ভবিষ্যৎ করার লক্ষ্যে কিন্তু তারা বদ্ধপরিকর।